নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। নিটে দুর্নীতির অভিযোগ, এবার এটার তদন্ত করবে সিবিআই। শনিবার তাদের হাতে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ, নিট ইউজি নিয়ে এখনো পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্ত করবে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে সিবিআই তদন্তের নির্দেশের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেখানে বলা হয়েছে, নিট পরীক্ষা নিয়ে নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষা কেন্দ্রে টুকলি করা, একজনের পরীক্ষা অন্যজনের দেওয়া, অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখেছে। পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিবিআই এর হাতে এর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়না তদন্ত করা মৃতদেহ উদ্ধার মনুনদী থেকে। ঘটনা কৈলাসহরে। এবার কৈলাসহরের 5 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তা জানাজানি হতেই পুলিশ তদন্তে নেমেছে সেই ঘটনার। মনুনদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর কাউলিকুড়া 5 নং ওয়ার্ড এলাকায় মনুনদীর জলে রবিবার সকালে স্থানীয়রা কাপড় দিয়ে পেঁচানো একটা মৃতদেহ দেখতে পায়। যদিও মৃতদেহটি পুরুষ নাকি মহিলার তা বোঝা যাচ্ছিল না। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় শত শত মানুষ। খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে। যথারীতি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। মনুনদীর জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। উদ্ধারের পর দেখা যায় মৃতদেহটি পুরুষ লোকের। এলাকার কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানায়, মৃতদেহটি দেখে বোঝা যাচ্ছে আগে একবার মৃতদেহটির ময়না তদন্ত করা হয়েছে। তারপরও তদন্তের স্বার্থে মৃতদেহটির ফের একবার ময়না তদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। কি ঘটনা ঘটছে? আজকে আনুমানিক 9টার সময় থানাতে একটা খবর আসে, কাউলিগুড়া পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 5 মনুনদীতে মধ্যে একটা মৃতদেহ কম্বল দিয়ে পেঁচানো দেখা গেছে। সেই হিসাবে আমরা সবাই এখানে আসলাম। আসার পর দেখলাম আমাদের এডিশনাল স্যার, এসডিপি স্যার সবাই এখানে আসছেন। এখন বডিটা রিকভার করে দেখা গেছে যে এটার মধ্যে পোস্টমর্টম করার সাইন দেখা গেছে। এখন আমাদের ফার্দার ইনকোয়ারি ইনভেস্টিগেশন চলছে। এই ইনভেস্টিগেশন করার পর দেখা যাচ্ছে মৃতদেহটা কি পুরুষের না মহিলা? পুরুষের মধ্যে। তো ইদানিংকালে ধরেন এই প্রশ্ন হচ্ছে, ময়না তদন্ত করা এই মৃতদেহটি মনুনদীতে কিভাবে এসেছে? মৃত ব্যক্তির পরিচয় কি? কারা মনুনদীতে মৃতদেহটি ফেলেছে? এখন দেখার পুলিশ তদন্ত ক্রমে এই মৃতদেহের পরিচয় জানতে পারে কিনা। শ্যামধন টিভি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এবার কিন্তু সরকার গঠন করেছে তৃতীয়বারের মতো এনডিএ সরকার। আর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাই রবিবার বিজেপি 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে বিজয় উৎসব সংগঠিত করা হয়। এদিন বনকুমারী নেতাজি সংঘের মাঠে এই বিজয় উৎসব সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিজেপি 13 প্রতাপগড় মণ্ডলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে বিজয় উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রদেশ বিজেপি সভাপতি। বিজেপি দলের কর্মীরা একে অপরকে গেরুয়া আবির লাগিয়ে দিয়ে বিজয় উৎসবের আনন্দে মেতে ওঠেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিজেপির লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর আসনে বসানো। বিজেপি তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। ত্রিপুরা রাজ্যেও বিজেপি ভালো ফল করেছে। বিজেপির এই জয়ের কৃতিত্ব রাজ্যের মানুষের। রাজ্যের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে। তাই এদিন বিজেপি 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2024-এ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বানানো তৃতীয়বারের জন্য, সেটা আমাদের কাছে একটা আমাদের যে সংকল্প, সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয়, এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয়। এই জয় মানুষের জয়। সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে, তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা, জেলার কার্যকর্তা, তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য একটা বিজয় উৎসবের আয়োজন করেছে 13 প্রতাপগড় মণ্ডল কমিটির উদ্যোগে।
আমাদের স্থানীয় বনকুমারীতে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সমস্ত কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছে, তাদের মধ্যে যাতে উৎসাহ উদ্দীপনা এবং আমরা এই বিজয় উৎসবটাকে পালন করি। স্বচ্ছতা না রেখে বিধায়ক পদে আসীন হলেন দীপক মজুমদার। এই বিষয়টা নিয়ে সিপিআইএম এর তরফ থেকে বড়সড়ভাবে কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে দীপক মজুমদার সাংবিধানিক একটি দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব থেকে তিনি বিদায় না নিয়ে আরেকটি দায়িত্ব গ্রহণ করেছেন। এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন সিপিআইএমের তরফ থেকে। এবং জিতেন্দ্র চৌধুরী, যিনি বিরোধী দলনেতা, তিনি কিন্তু বলেছেন যে রাজ্যে শিক্ষা নেই, স্বচ্ছতা নেই, সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। চলুন চলে যাব সেই প্রতিবেদনে। প্রহসনাত্মকভাবে নির্বাচিত হয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। অ্যাডজাস্টিং অ্যাক্ট ভায়োলেট করে তাকে বিধায়ক পদে বসানো হয়েছে। কোনো স্বচ্ছতা ছিল না এর মধ্যে, কারণ আইনে রয়েছে কোনো ব্যক্তি যদি সাংবিধানিক পদে থাকেন তাহলে তাকে সেই সাংবিধানিক পদ থেকে ইস্তফা দিয়ে তারপর বিধায়ক পদে শপথ নিতে হয়। কিন্তু সেই নিয়ম নীতির মান্যতা দেয়নি বর্তমান সরকার, তাই এর বিরোধিতা করছে সিপিআইএম। বিষয়টি নিয়ে আইনি দিক বিচার বিবেচনা করে দেখা হবে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাজ্যে কাজ এবং খাদ্যের চরম অভাব সৃষ্টি হয়ে আছে। গত দুর্গাপূজার আগে যে রেগার কাজ হয়েছিল সেই কাজের টাকা এখনো বকেয়া রয়ে গেছে শ্রমিকদের। বর্তমানে রেগার কাজ পুরোপুরিভাবেই বন্ধ বলা চলে। এই বিষয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের সাথে কথা বললে তারা জানান, গত 4 জুন মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর নাকি 6 তারিখের মধ্যে লক্ষ লক্ষ কাজ হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে শাসক দল বিজয় উল্লাসে এই মজুরি নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ তোলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো বলেন, সরকার 100 দিনের গ্যারান্টি অনুযায়ী কাজের ব্যবস্থা করতে দাবি জানানো হচ্ছে, কারণ মানুষের অভাব অনটন চরম আকার ধারণ করেছে। গত কদিন আগে আপনি দেখেছেন ত্রিপুরা বিধানসভায় যে উপনির্বাচন হয়েছিল 7 রামনগর কেন্দ্রে, এমনিতেই একটা প্রশাসনাত্মক নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত 6 বছরে আরো নানা নির্বাচন হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সেই ভদ্রলোক যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি এক্সিস্টিং যে তার অ্যাক্ট, এটা সম্পূর্ণ ভায়োলেট করে। পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন, সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছে। এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি। প্রথমত হলো যেটি কথা বললাম এই শেষে, দীপক মজুমদার তিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভা নির্বাচিত হন তার আগে অন্য কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোন পদ আবৃত্ত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হবে, এটা করেন। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা আরো বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময় প্রায় 9 শতাধিক স্কুল বন্ধ করা হয়েছিল। বর্তমানে পশ্চিম জেলায় আরো 160টি স্কুল বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। আবার এ সরকার বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শিক্ষা ছাড়া বিকাশ সম্ভব নয়। আর সরকার শিক্ষা ধ্বংস করে দিচ্ছে এবং এই সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প দিয়েও রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও সুপার ফ্লপ হয়েছে, কারণ কোটি কোটি টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করে এ সরকার বিদ্যাজ্যোতির নাম সদ্ব্যবহার করেনি।
যা ফলাফলের মাধ্যমে প্রতিফলন হয়েছে। এর প্রতিবাদ জানায় সিপিআই। তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে এর থেকে যাতে আগামী দিন বিরত থাকে। বেকার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, গত ৩ বছর ধরে বর্তমান সরকারের মন্ত্রীরা একই শূন্য পদ নিয়ে বারবার সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞাপন দিচ্ছে। পরবর্তী সময় দেখা যায় সেই ইন্টারভিউ হয়তো বাতিল হয়ে যাচ্ছে, নয়তো ইন্টারভিউ ফলাফল ঘোষণা করা হয় না। এতে করে বিভিন্ন দপ্তরের শূন্য পদ পড়ে থাকায় জনগণের পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বেকারদের তাচ্ছিল্য করা এই সরকারের জলভাত হয়ে গেছে বলে জানান তিনি। আরো অভিযোগ তুলেন আউটসোর্সিং নিয়ে। পেছনে দরজা দিয়ে নিয়োগ করার নীতি নিয়ে আঙুল তোলেন সরকারের দিকে বিরোধী দলনেতা। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 7টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরার মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবেন? তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছে যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি। রাজ্যে বর্তমানে নির্বাচনী পরিবেশ নেই বলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান বিরোধী দলনেতা। তিনি বলেন, লোকসভা নির্বাচনে অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে এই সরকার। রাজ্যেও জয় হয়েছে 2টি আসনে, কিন্তু জনগণের বিরূপ প্রতিক্রিয়ার জন্য তারা মানুষের ওপর ভরসা করতে পারছে না। তাই নির্বাচন দপ্তরের কাছে এবং মুখ্য সচিবের কাছে দাবি জানানো হচ্ছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন করার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য। সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বিগত দিনের মতো প্রহসনাত্মক হবে। তিনি আরো দাবি জানান, নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করবে তাদের পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা এবং প্রয়োজনে তারা যাতে ইমেইলের মাধ্যমে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারে তার জন্য ব্যবস্থা করা। সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম, সম্ভবত এটা গত 10 কি 11 তারিখ। ভিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোন কোন ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে। বললাম যে এলাকাতে প্রচন্ড অভাব, তারপর এই কোন কাজকর্ম নেই। কি করে 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই 3-4 দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেজের কাজ হয়ে গেল? জবাব দিতে পারছিলেন না বিরোধীরা। তার মানেটা কি? যে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে। এরকম শুধু দক্ষিণ ত্রিপুরা না, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ কিভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয়ছে যারা করছে, তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না, এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি, স্থানীয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর ও সুধন দাস। শান্তন টিভি। রাজ্যে চলছে সুশাসন, আর সেই সুশাসনের সময় খোদ পুলিশ কর্মী কিন্তু আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীদের হাতে।
তার স্ত্রী ছিল সাথে, তিনিও আক্রান্ত হয়েছেন সেই দুষ্কৃতীদের হাতে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ডাকা হয়। তার স্ত্রী সোমা দেব তিনি জানিয়েছেন পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ আসার পর সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেনি। তারপর থানায় যান, থানায় গিয়ে সেখানেও তারা সহযোগিতা পাননি। একজন খোদ পুলিশ কর্মী হয়ে যদি তিনি সহযোগিতা না পান, তাহলে সাধারণ মানুষের কিভাবে হয়রানি হতে হয় সেটা কিন্তু একটা ভাববার বিষয়। আগরতলা শহরে রাতের বেলা নিরাপদ নয় পুলিশও, কারণ এবার আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী নিজে। আক্রান্ত পুলিশ কর্মীর নাম অভিজিৎ দেব, তাঁর স্ত্রীর নাম সোমা সাহা দেব। বাড়ি রাজধানী কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায়। আক্রান্ত পুলিশ কর্মীর স্ত্রী সোমা সাহা দেব জানান, 21 জন রাতের খাবার খাওয়ার পর তাঁর স্বামীর বুকে ব্যথা শুরু হয়, কারণ তাঁর স্বামী অসুস্থ ছিলেন। তাই রাতের বেলায় স্বামীকে নিয়ে ওষুধ ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতের বেলায় ওষুধের দোকান বন্ধ থাকার কারণে তিনি রাজবাড়ি থেকে জগন্নাথ বাড়ি রোডের দিকে যাচ্ছিলেন। এমন সময় 4 যুবক পুলিশ কর্মী অভিজিৎ দেবের ওপর আক্রমণ চালায়। স্বামীকে বাঁচাতে তিনি এগিয়ে যান, তখন তাকেও মারধর করা হয়। তার গলা থেকে 2 ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। নিরুপায় হয়ে তিনি 112 নম্বরের কল করেন। যথারীতি পুলিশের গাড়ি আসে, কিন্তু পুলিশের সামনে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ তাদেরকে আটক করেনি। তখন তিনি স্বামীকে নিয়ে পশ্চিম মহিলা থানায় যান। সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় পূর্ব মহিলা থানায়। পূর্ব মহিলা থানা থেকে রাতের বেলায় তাদেরকে বলা হয় পশ্চিম মহিলা থানায় যেতে। এইভাবে ভোর 4টে পর্যন্ত তাদেরকে হয়রানি করে পুলিশ। শনিবার পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত যুবকদের সাথে থাকা স্কুটির নম্বর সহকারে লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে উভয় পক্ষের মধ্যে আলোচনাক্রমে ঝামেলা শেষ করে নেওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে আক্রান্ত পুলিশ কর্মীর স্ত্রী ন্যায় বিচারের দাবিতে পুলিশ মাধ্যমের দ্বারস্থ হন। আমরা বাইর থেকে খাওয়া দাওয়া করে, আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে 9:30, এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। আমরা সাইডে ব্যথা উঠছে, জানে অপারেশনের রুগী। সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি, ভাই তুই তো আমরা বাইরে ওষুধের লগে মেডিসিনের লগে বাইরে মেডিসিন ঘুরতে আসি। মেডিসিনের দোকান বন্ধ 12:30 থেকে 1টার মধ্যে। তখন আমরা কামান চমনির থেকে রাজবাড়ি দিয়ে যখন রোডে যাইতে আসি, এরকম আমরা কয়েকটা ফোলা পাই না আমরা আটকায় হঠাৎ করে আমার জামের পিঠা আরম্ভ করছে। আমি গেছি ধরতাম, আমারও পিঠা গালি গেলাম। এরপরে চেনটা আমার জামের ধরতাম, গেছে পরে গলার থেকে 2.5 ভরি ওজনের গলার চেন লয়ে গেছে। এরপরে গেলাম মহিলা থানার, 112 ফোন করলাম। 112 আইলো, তারা সামনে দিয়ে দৌড়ে যা, তারা দেখাই দেয় তো সার এই গাড়ি, তারা জানা। এরপর তারা আসলে লগে লগে তারা ধরছে না, আয়া পড়লো। এরপরে আবার গেলাম মহিলা থানার গেছি, মহিলা থানার যেতাম কইছে। গেলাম মহিলা থানার থেকে ফারাইছে আবার মহিলা থানার লিখিত রাখছে, রাখতে আবার ফারাইছে পূর্ব থানার গেলাম। পরে পূর্ব থানার কেউ অন্য অফিসার নেই। এবার যাও একজন ছাত্রে পাইছে কথা কইছেন শুনছি, এই কথা কইছে পরে বাইরে গেছে। এবার পশ্চিম থানার চান, আমরা এরিয়া তো পশ্চিম থানা। আইলাম পশ্চিম থানার, রাত্রে 12টার থেকে 12:30 থেকে ভোর 4:30টার সময় বাড়িতে গেছি। আজকে এখন বাজে রাত্র 10টার উপরে বাজতেছে, এখন অব্দি কোনো আসামিরাও ধরছে না। স্কুটির নাম্বার দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ নাম দিতাম, নাম করতে দেবো, নাম তো জানি না। কবে ঘটনাটা হয়েছে? ঘটনাটা কবে হয়েছে? 21 তারিখ রাত্রেবেলা। আমার হাজব্যান্ড আছে আমার লোকে, হাজব্যান্ড অসুস্থ মানুষ। আমি বাড়ি ঘর বেচছি, আমি আমার হাজব্যান্ডটা সুস্থ করে আনছি। আর এই অসুস্থ মানুষটারা ফালায় রাস্তা ভিতরে ভিক্ষা দিচ্ছে। পুলিশ হয়ে, পুলিশের বই কিন্তু মানবতা কিন্তু বিচার পাইছি না। পুলিশের থানা ঘুরতেছি এখন অব্দি। তবে সুশাসন জমানায় দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে পুলিশের পর্যন্ত মিলছে না বিচার। থানার দরজায় ঘুরে রাত কাটালেও সহানুভূতি হলো না সহকর্মীদের। তবে প্রশ্ন, থানার পুলিশ বাবুদের মীমাংসা করার অধিকার কে দিয়েছে? তাহলে আদালত কোন দিনের জন্য? যদি এমনটাই হয় রাজ্যের থানাবাবুদের অপদার্থতা, তাহলে সুবিচারের জন্য মানুষ কোথায় যাবে? প্রশ্ন থাকছে পশ্চিম থানার পুলিশের দিকে। সান্দন টিভি। এদিকে কল্যাণপুর ব্লকের শান্তিনগরের যে পঞ্চায়েত আশ্রম টিলা, সেখানে কিন্তু আন্ত্রিক রোগে আক্রান্ত হচ্ছে
গ্রামে আন্ত্রিকের থাবা পড়েছে, বহু পরিবারের লোকজন অসুস্থ হয়ে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসী সূত্রে জানা গেছে আশ্রমটিলা এলাকায় 32টি পরিবারের বসবাস। প্রায় সব পরিবারেই অসুস্থতার খবর মিলেছে। শনিবার রাত থেকে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একসাথে একাধিক পরিবারের লোকজনেরা অসুস্থ হয়ে যাওয়ার খবরে গোটা এলাকায় কিন্তু অস্থিরতা দেখা দিয়েছে। কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক শুভেন্দু পাল জানান, গ্রামের মানুষদের মধ্যে খাদ্য বিষক্রিয়া থেকে এই ধরনের অসুস্থতা ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে গ্রামবাসীদের অসুস্থতার খবর পেয়ে কল্যাণপুর হাসপাতালে ছুটে আসেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি বলেন, অজ্ঞাত কোনো কারণে শান্তিনগর আশ্রমটিলা গ্রামে মানুষের মধ্যে আন্ত্রিক দেখা দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অসুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। কেন আচমকা এমনটা হলো তা সংশ্লিষ্ট আধিকারিকেরা খতিয়ে দেখছেন। তবে চিকিৎসাধীন সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। কালকে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে দুর্গাপুর ভূমির কলোনি, কৃষ্ণ কলোনি পাবে, ওই কলোনিতে হঠাৎ করে আমরা 10-12 পরিবার হঠাৎ করে এই বাচ্চা কাচ্চা বয়স্করা সবাই পেট ব্যথা, জ্বর, দাস্ত, বমি চলছে। হঠাৎ করে আমরা এই সকাল পর্যন্ত প্রায় 10-12 পরিবার ভর্তি হয়েছে, সব পরিবার পর্যন্ত আছে। তারপরে 20-25 মতন হয়ে যাব, 15-20 মতন সংখ্যা। আমরা এই কল্যাণপুরে আছি, অনেক তেলিয়ামরা দিবা যাইতেছে, ফোন করছে আমরা গাড়ি পাঠাইতাম, তারপর যাইব। অনেকে সকালবেলা ছুটি হয়েছে। কিটা মনে করেন আপনারা কে এমন হয়েছে? বুঝতাম পারতেছি না তো কে দিয়ে কি হয়েছে। আমরা এখানে ওয়াটার সাপ্লাই আছে, জলের থেকে নিয়ে এরকম হচ্ছে। পরিবার আমরা যে গ্রাম না, ভাড়াটার মধ্যে প্রায় 30-32 পরিবার আছে। এখন অব্দি এরকম আক্রান্ত কত পরিবার? প্রায় 15-20 পরিবার, 15-20 পরিবার এরকম। তো হাসপাতাল কি কইছে আপনারা? হাসপাতাল তো কি করবো, হাসপাতাল তখন তারা তো ট্রিটমেন্ট আছে। ছোটো বাচ্চা যারা আছে তারা বাড়িতে পাঠাচ্ছে, আর যারা একটু বুঝার আছে তারা ভর্তি করে রাখছে, চালান দিতে আছে, ইঞ্জুর দিতে আছে, তারা রাখছে। কেন সকালবেলা হঠাৎ করে খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জিপা কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয়, বমি এবং যাতে বলে পেট খারাপ হয়, ডায়রিয়ার মধ্যে অনেকটা। যাই হোক, শুনে হসপিটালে আসলাম, আমাদের কল্যাণপুর সিএসসি সেন্টারে। এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম, পেশেন্টদের সাথে কথা বললাম। একটা পাড়ার মধ্যে এমন 25-30 জন বা একটু বেশিও হতে পারে, প্রায়ই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয়। সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা, এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে গেছে। যদিও তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে, আরও কেউ অসুস্থ হয় কিনা সেটাও আমরা লক্ষ্য রাখি। সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কিনা বা কি কেন হলো, কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না, হঠাৎ করে একটা পাড়ার মধ্যে এই ধরনের। যাই হোক, এটা আমরা নজরে রাখছি, দেখছি কী করা যায়। কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং সুস্থ রয়েছে। এদিকে তীর্থমুখ ঝর্ণার নিচে স্নান করতে গিয়ে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর চেলাগাং থেকে তীর্থমুখ ঝর্ণায় স্নান করতে এসে মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল হয়ে ওঠে একদল যুবক। অন্যদিকে যতনবাড়ি থেকে একদল যুবক ওই ঝর্ণায় স্নান করতে গেলে তাদের সাথেও বাঘ বিতণ্ডা শুরু করে দেয়। এই বাঘ বিতণ্ডা এক প্রকার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে থাকা টিএসআর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও যতনবাড়ি থেকে যাওয়া যুবকরা যতনবাড়ি ফাঁড়িতে বিষয়টি জানালে যতনবাড়ি ফাঁড়ির ওসির নেতৃত্বে এই উচ্ছৃঙ্খল যুবকদের যতনবাড়ি আইটিআই রাস্তায় আটক করে একটি গাড়ি ও দুটি বাইক যতনবাড়ির ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ঝর্ণায় মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল করাতে দুজনের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। এতে এক প্রকার বলা যায় তীর্থমুখ ঝর্ণা বিপদ হয়ে দাঁড়াবে না তো। এদিকে রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকা থেকে 70 বছরের বয়সের একজনের মৃতদেহ উদ্ধার হয়।
মৃত বৃদ্ধের নাম চিত্তরঞ্জন দাস, বয়স 70, বাড়ি আমবাসায়। জানা যায় তিনি ধলেশ্বর এলাকায় সবজি বিক্রি করতেন। বাড়ি আমবাসায় হলেও দুই ছেলে চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকেন, কিন্তু তিনি জেল রোড এলাকায় কোয়ার্টারের মধ্যে থাকতেন। তিনি মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। অন্যান্য দিনের মতো লতা পাতা সংগ্রহ করতে তিনি দুপুরবেলা জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে ধারণা স্থানীয়দের। পরে বিকেল বেলায় স্থানীয়দের চোখে পড়ে তিনি মৃত অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লোকটা কিরকম আসছিল? লোক হিসেবে তাহলে খুব ভালো, সবাই লোক ভালো চলাফেরা, ভালো কথাবার্তা করতো। কারোর লোক গালাগালি, কারোর থেকে চুরি বিরিয়ানি না খাওয়া দাওয়া এরকম না, নিজে পরিশ্রম করে সেটা প্রচুর শাক দেখি, শাক কমলে ডুগা, এই সমস্ত বিভিন্ন কিছু টোকায় টাকায় বিক্রি করে সাথে খাওয়া দাওয়া করে, চলাফেরা করে। ওই কালীবাড়ি থেকে এখানে খাওয়া নেই, এইভাবেই তেনে অরিজিনালি বাড়ি যতটুকু তেনে আলাপ করছিল আমবাসা। এখানে ছেলেরা থাকে চন্দ্রপুর, মেয়ে থাকে খয়েরপুর। ছেলে কোন থাকে? ছেলে দুজন থাকে চন্দ্রপুর আর মেয়ে থাকে খয়েরপুর। তারা এখানে আসা যাওয়া করে, তারা খোঁজ করলো। আমার মোবাইল দিয়ে তারা লোক ফোনে ফোনে কথাবার্তা হয়। ওই তো গতকালকে সকালবেলা আইসে, পরশুদিন গেছিল, কালকে আইসে, এরকমই এক রাত লেগে যায়। আর এমনি রাস্তায় কোনখানে থাকে? এখানে এই মহিলা কোয়ার্টারের ভিতরে পুরোনো ভাঙা কিছু কোয়ার্টার আছে, তাদের লোকে আরো দুজন, তারা তিনজনে মিলে থাকে। মানুষের সঙ্গে মানুষ হিসেবে ভালো আসলো, একদম এখানে কেউ খারাপ হইতো না। অনেক আছে না যে ফুটপাতের লোকেরা খারাপ চুরিদারি বাচ্চাদের রৌদ্রের দিকে খুব সম্ভব, রৌদ্রের দিকেই। কারণ যেহেতু তাই এই জায়গাতে এখানে শাকটা তরইগুলো তখন দেখা যেতেছে শাক, ওই শাক টুকে দেখে রৌদ্রের গরমের মধ্যেই স্টক করছে। প্রতি বছরের মতো এই বছরও ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে অর্থাৎ 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বলিদান দিবস হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। ভারতীয় জনতা পার্টির তরফে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরেও এর ব্যতিক্রম নয়। ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে স্মরণ করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। রবিবার ত্রিপুরা রাজ্যে বুথ ভিত্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে এদিন পক্ষকাল ব্যাপী নানা কর্মসূচির একটি রূপরেখাও চূড়ান্ত করা হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।